আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশান মূলত যারা জেআইবিবি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সিবিপি অ্যানালাইসিস বা ব্রেক ইভেন অ্যানালাইসিস খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা আজকে এই চ্যাপ্টারের বেসিক নিয়ে আলোচনা করব। মূলত ব্রেক ইভেন অ্যানালাইসিস বা সিবিপি অ্যানালাইসিস এই চ্যাপ্টারটি সূত্র বেসড, অর্থাৎ আপনি এই চ্যাপ্টারে যত সূত্র মুখস্থ রাখতে পারবেন তত আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। সেক্ষেত্রে মাথায় একটা জিনিস খেয়াল করে নেবেন, আমরা আজকে যে সূত্রগুলো আপনাদের লিখে দিব সেই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন খাতায় করে। এভাবে আমরা 2-3টা ক্লাস সূত্র নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের অঙ্ক নিয়ে সলিউশন করব। এই চ্যাপ্টারটা আপনারা গুরুত্ব সহকারে করবেন, কারণ শুধুমাত্র এই চ্যাপ্টারটা এই জেআইবিবিতেই নাই, ডিআইবিবিতে যখন আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করবেন তখনও এই চ্যাপ্টারটি পাবেন। অর্থাৎ আপনারা যদি এই প্রথমেই এই চ্যাপ্টারটা খুব ভালো করে করেন তাহলে পরের বারে যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন তখনও সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করি। দেখুন, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিবিপি অ্যানালাইসিস। তো ব্যাংকার বন্ধু, এটা আমাদের সিলেবাসে ব্রেক ইভেন অ্যানালাইসিস বলছে, কিন্তু ব্রেক ইভেন অ্যানালাইসিস মূলত সিবিপি অ্যানালাইসিসেরই একটা পার্ট। এজন্য আমরা প্রথমে সিবিপি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে সিবিপি অ্যানালাইসিস মূলত কি সেটা আগে বোঝার চেষ্টা করি। আমরা দেখুন ব্ল্যাকবোর্ডে লিখেছি সিবিপি। এই সিকে ভাঙলে আমরা পাই কস্ট, ভিকে ভাঙলে আমরা পাই ভলিউম, অনেকে এটাকে সেলসও বলে, আর পিকে ভাঙলে আমরা পাচ্ছি হলো প্রফিট। তো এটার সংজ্ঞা যদি আমরা দেই, এখানে লিখেছি আমরা সিবিপি অ্যানালাইসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল অফ প্রফিট প্ল্যানিং। অর্থাৎ আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেরই একটা মুনাফা অর্জন করার লক্ষ্য থাকে। তো সেই মুনাফাটা কিভাবে অর্জন করবে তার একটা পরিকল্পনা হচ্ছে হলো এই সিবিপি অ্যানালাইসিস। তো সিবিপিকে ভাঙলে আমরা দেখতেছি যে 3টা জিনিস পাচ্ছি, কস্ট, সেলস এবং প্রফিট। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই 3টা বিষয় এর একটা বিষয় যদি চেঞ্জ করি আমি, তাহলে অন্যটার কি ইফেক্ট পড়বে সেটাই মূলত সিবিপি অ্যানালাইসিসে আলোচনা করে। যেমন দেখুন, আমরা যদি সেলস বাড়াই তাহলে আমার প্রফিট কতটুকু হবে বা কস্টে আমার কি ইফেক্ট পড়বে। অথবা ধরুন আমার এখন 10 ইউনিট প্রোডাক্ট আমি উৎপাদন করছি, সেক্ষেত্রে আমার মোট খরচ কত। আবার আমি যদি 20 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করি তাহলে আমার মোট খরচটা কত দাঁড়াবে এবং আমার তখন প্রফিট কত আসবে। অথবা আমার একটা কোম্পানির লক্ষ্যমাত্রা হচ্ছে যে এই বছর এতটুকু প্রফিট অর্জন করবে। ধরে নেন আপনারা মনে করেন যে 1 কোটি টাকা প্রফিট অর্জন করবে, এই লক্ষ্যমাত্রা তারা নিয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই প্রফিট অর্জন করতে গেলে তাকে কতটুকু সেলস করতে হবে সেটাই মূলত হচ্ছে সিবিপি অ্যানালাইসিস। অর্থাৎ সিবিপি অ্যানালাইসিস এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে এবং একটা বিষয় আমি বাড়ালে বা কমালে অন্য আরেকটা বিষয়ের উপর কী প্রভাব পড়তেছে সেটাই মূলত হচ্ছে হলো সিবিপি অ্যানালাইসিস। তো এখানে আমাদের প্রথমেই যে সূত্রটা জানা লাগে সেটা হচ্ছে হলো আমরা সেলস রিলেটেড সূত্র শিখব। তো সেলস আসলে বিক্রয়, এই বিক্রয়ের বেশ কিছু সূত্র আছে। তো বিক্রয়ের সূত্র শেখার আগে আমরা এখানে একটা ব্ল্যাকবোর্ডে একটা ছক এঁকেছি। এই ছকটা দেখুন আপনারা। এখানে আমরা বলছি যে সেলস যদি থাকে, সেলস থেকে আমরা যদি ভিসিকে আমরা বলি ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্ট যদি বাদ দেই তাহলে আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। মনে করুন সেলস হচ্ছে 90 টাকা, আপনার ভেরিয়েবল কস্ট আসছে 30 টাকা, তাহলে সেলস থেকে আপনি যদি ভেরিয়েবল কস্ট বাদ দেন যেটা পাবেন সেটাকে বলে হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখন প্রশ্ন হতে পারে, আপনারা আমাদের বলতে পারেন যে ভেরিয়েবল কস্টটা মূলত কি। ভেরিয়েবল কস্টটা হচ্ছে সেই কস্ট যেটা আপনার উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে বা হ্রাসের সাথে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ আপনি যদি এই উৎপাদনের পরিমাণ বাড়ান তাহলে ভেরিয়েবল কস্টও বাড়বে, উৎপাদনের পরিমাণ কমান তাহলে ভেরিয়েবল কস্টও হ্রাস পাবে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করেন, একটা পণ্য যখন উৎপাদন করতে গেলে আমাদের সেই পণ্যটা উৎপাদনের জন্য কিছু কাঁচামাল লাগতে পারে, ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে, এবং সেই পণ্যটা উৎপাদনের সাথে কিছু শ্রমিক সরাসরি জড়িত থাকে, যেমন ডিরেক্ট লেবার। তো এই ডিরেক্ট ম্যাটেরিয়াল বা ডিরেক্ট লেবার আপনার হচ্ছে ভেরিয়েবল কস্টের সাথে সম্পর্কিত। আপনি মনে করেন যে 10টা শার্ট উৎপাদন করবেন, তাহলে এই 10টা শার্ট আপনি যখন উৎপাদন করতে যাবেন এর জন্য আপনার কি লাগবে, তুলা লাগবে। তাহলে এই শার্টের প্রধান কাঁচামালটা কি হচ্ছে, তুলা। এখন 10টার জায়গায় আপনি যখন 20টা উৎপাদন করবেন তখন কি কাঁচামাল আপনাকে আরও বেশি ক্রয় করতে হবে না? এই তুলার যে কস্টটা আমরা যে র ম্যাটেরিয়াল বলছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, তাহলে আমি যখন পণ্য উৎপাদন বাড়াচ্ছি তখন আমার কি ডিরেক্ট ম্যাটেরিয়াল বেড়ে যাচ্ছে।
অথবা এই যে 10টা শার্ট উৎপাদনের জন্য যদি আমার একটা শ্রমিক লাগে যে সরাসরি ওই শার্টটা উৎপাদনের সাথে জড়িত, যখন আমি প্রোডাকশান বাড়াবো 20টা বা 30টা শার্ট, তখন আমার এই শার্টটা বাড়ানোর জন্য আরও শ্রমিক লাগতে পারে। তাহলে ভেরিয়েবল কস্ট আমার সেটাই যে প্রোডাকশান যখন আমরা বাড়াবো তখন যে কস্টটা তার সাথে সাথে বাড়বে বা কমবে, অথবা যেই কস্টটা একটা প্রোডাক্ট উৎপাদন করার সাথে সরাসরি জড়িত, সেটাই হচ্ছে হলো আমাদের ভেরিয়েবল কস্ট। তো এই জন্য ভেরিয়েবল কস্টের উদাহরণ অনেকেই বলে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই ধরনের। এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদের প্রথমে এই শখটা বুঝতে হবে। এখানে লিখছে যে সেলস আপনি যদি সেলস থেকে ভিসি মানে ভেরিয়েবল কস্ট যদি বাদ দেন তাহলে আমরা পাই হলো কন্ট্রিবিউশন মার্জিন, যাকে বলে সিএম সংক্ষেপে। এই সেলস মনে করেন যে 90 টাকা আছে, আপনি 90 টাকার বিক্রি করছেন, সেখান থেকে ওই যে পণ্যটা বিক্রি করছেন সেই পণ্যটার আমরা দেখলাম যে ভেরিয়েবল কস্ট আছে হলো, বা যতগুলো প্রোডাক্ট বিক্রয় করছেন সেই প্রোডাক্টগুলোর ভেরিয়েবল কস্ট হচ্ছে হলো 30 টাকা। তাহলে 90 থেকে আমরা যদি 30 টাকা বাদ দিই, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আসে হলো 60 টাকা। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যদি আবার বলছে যে ফিক্সড কস্ট যদি বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে হলো আমাদের প্রফিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমার আছে 60 টাকা, এখান থেকে আমি ফিক্সড কস্ট যদি বাদ দিই 40 টাকা, তাহলে আমার প্রফিট হচ্ছে হলো 20 টাকা। এখন আপনারা বলতে পারেন যে ফিক্সড কস্ট মূলত কোনটা? ফিক্সড কস্ট হচ্ছে সেটাই যে কস্টটা আপনার পণ্য আপনি উৎপাদনের পরিমাণ বাড়ান বা কমান তার সাথে এর কোনো রিলেশন নাই, মানে যেই কস্টটা থাকবে সেই কস্টটা স্থিরই থাকবে। অর্থাৎ আপনি মনে করেন যে একটা ঘরে আপনি পণ্য, আপনার মেশিন আছে, সেখানে আপনি পণ্য উৎপাদন করছেন, তাহলে একটা জিনিস চিন্তা করেন, ওই ঘরের ভাড়া একটা নির্দিষ্ট আছে, তাহলে মনে করেন ওই ঘরের ভাড়া আপনাকে দেওয়া লাগে 2000 টাকা। তাহলে আপনি যদি পণ্য 5000 করেন, 10,000 করেন ওই ঘরে উৎপাদন, তাহলে আপনাকে কি সবসময় ওই 2000 টাকায় ভাড়া দেওয়া লাগছে না? অর্থাৎ আপনার ওই খরচটা কি স্থির থাকছে। মনে করুন যে আপনার ফ্যাক্টরিতে একজন ম্যানেজার আছে, তাহলে ম্যানেজারের আপনার একটা বেতন আপনি দেন হলো 30,000 টাকা। এখন আপনি ফ্যাক্টরিতে যে ধরনের বা যত পরিমাণই প্রোডাক্ট উৎপাদন করুন না কেন, ওই ম্যানেজারের বেতন 30,000, প্রতি মাসে কিন্তু আপনি 30,000ই দিবেন। তাহলে এটা কি স্থির আছে? তাহলে যে ব্যয়টা স্থির থাকবে পণ্য উৎপাদনের পরিমাণের সাথে বাড়া বা কমার সাথে যে ব্যয় যা আছে তাই থাকবে, সেটাই হচ্ছে হলো আমাদের ফিক্সড কস্ট। এবং ফিক্সড কস্টের উদাহরণ আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ভাড়া, রেন্ট, অথবা ম্যানেজার স্যালারি, ম্যানেজারের বেতন। তো সেই বলতেছে যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে হলো আমাদের প্রফিট। তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ওরা এই চ্যাপ্টারে কস্টটা মূলত দুইভাবে ভাগ করছে, একটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট, এই দুটাকে মিলে শুধুমাত্র টোটাল কস্ট বলা হয়। তো এখন চলুন আমরা মূলত এইদিকে যে আমাদের সেলস আছে, এই সেলসের আলোচনায় আমরা যাই। তো প্রথমেই বলছে যে আমাদের কোনো পণ্যের যদি আমরা বিক্রয় বের করতে চাই, সেলস ইজিক্যাল টু আমরা লিখছি কস্ট প্লাস প্রফিট। ধরুন যে আপনি একটা লাইব্রেরির দোকান করেন, আপনি ঢাকাতে গিয়েছেন, ঢাকা থেকে পাইকারিতে অনেকগুলো কলম কিনে নিয়ে আসছেন। তো ধরুন এই কলম কিনে নিয়ে আসছেন সিগমা ফ্লো, তো পাইকারি দোকান থেকে এইটা কলমটার দাম পড়ছে আপনার হচ্ছে 20 টাকা। তো 20 টাকা নিয়ে আসছেন, যেটা দাম পড়ছে সেটা আপনার জন্য কি কস্ট বা আমরা ক্রয় মূল্য মনে করলাম। তাহলে আপনি যখন বিক্রয় করবেন তখন সেই 20 টাকা দিয়ে কিনছেন, আপনি কি 20 টাকা দিয়ে বিক্রয় করবেন? কখনোই না। তার সাথে কি আপনি কি করবেন? একটা প্রফিট, লাভ যুক্ত করে বিক্রয় করবেন। ধরলেন আপনার প্রফিট 5 টাকা করার ইচ্ছা আছে, তাহলে কি হবে? তখন আপনার ওই কস্ট 20 টাকার সাথে আপনি 5 টাকা যুক্ত করলেন প্রফিট, তাহলে আপনার বিক্রয় মূল্য দাঁড়ালো কত? 25 টাকায়। এটাই বলছে যে প্রথমে যে আমাদের বিক্রয় মূল্য বের করতে গেলে কস্টের সাথে প্রফিট যুক্ত করতে হবে। দ্বিতীয় সূত্রে আমরা দেখছি যে সেলস ইজিক্যাল টু লেখা আছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। অর্থাৎ আপনার এই যে কস্টটা আছে, এই কস্টকে ভেঙে আমরা বললাম না কিছুক্ষণ আগে যে কস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে হলো ফিক্সড কস্ট। তাহলে এই টোটাল কস্টকে আমরা ভাঙলে পাই হলো একটা ভেরিয়েবল কস্ট আর একটা ফিক্সড কস্ট। এই জন্য এই দুইটা যোগ করে তার সঙ্গে কি করছে? প্রফিট যুক্ত করছে। এরপর আসুন আমাদের এখানে সেলস ইজিক্যাল টু লিখছে যে ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। এখন আপনারা বলতে পারেন যে ব্যাংকার বন্ধু, যে এখানে এই সেলস ইজিক্যাল টু ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে আসলো? এখন আপনি এখানে একটু দেখুন যে আমরা এই ছকে কি শিখছিলাম, যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাই হলো সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা কি বের করব? সেলস বের করব। তো আমরা এখানে যদি লিখি যে সেলস ইজিক্যাল টু
আমার এখানে সিএম তো আছে, আর এই ভেরিয়েবল কস্টটা এদিকে পার করে দিলাম। ভেরিয়েবল কস্টকে সংক্ষেপে বলে ভিসি। তাহলে সেলস ইজ ইকুয়াল টু কি আমরা পাচ্ছি, কন্ট্রিবিউশন মার্জিন প্লাস ভেরিয়েবল কস্ট। এই যে দেখেন এখানে লিখছে যে ভেরিয়েবল কস্ট, ওই ভিসিকে আমরা লিখছি ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই সূত্র থেকেই কিন্তু এইটা নিয়ে আসছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেলস ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে আসলো। এরপর দেখেন এখানে সেলস ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সিএম রেশিও। আবার আমরা দেখছি যে সেলস ইজ ইকুয়াল টু, আর কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে আপনি তো নিজে এখানে দেখলেন, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা যখন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করব তখন আমরা সেলস পাবো। আবার সেলসকে আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট সেলসকে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সেলস পাবো। এখন বিইপি সেলস মানে ব্রেক ইভেন পয়েন্ট। এখন আপনারা বলতে পারেন যে ব্রেক ইভেন পয়েন্ট সেলস মানে কি আসলে। ব্রেক ইভেন পয়েন্ট সেলস মানে আপনার কোম্পানি এমন একটা অবস্থায় যাবে ব্রেক ইভেন পয়েন্টে যখন আপনার কি হবে, লাভ হবে না এবং ক্ষতিও হবে না, অর্থাৎ আপনার টোটাল কস্ট সমান সমান টোটাল রেভিনিউ হবে, মানে আয় এবং ব্যয় যখন সমান হবে তখন হচ্ছে হলো আমাকে সেটাকে বিইপি সেলস বলে। এরপর আসেন সেলস ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ভেরিয়েবল রেশিও। সেলস ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ফিক্সড কস্ট রেশিও। তো এই চারটা সূত্র নিচের এগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ। দেখেন যে উপরে যেটা আছে তার নিচে সেই রেশিওটা দিয়ে ভাগ দিয়েছে। যেমন বিইপি সেলস বিইপি রেশিও, ভেরিয়েবল কস্ট উপরে দেওয়া আছে তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ দিয়েছে। তো এই চ্যাপ্টারটা টোটালি সূত্র বেসড। আপনারা সূত্রগুলো সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন, এবং সূত্র অনেক দেখা যাচ্ছে কিন্তু 2-3টা সূত্র আপনি যদি বুঝে বুঝে করেন তাহলে খুব সহজেই হয়ে যাবে। এখন চলুন আমরা সেলসের সূত্রগুলো তো শিখলাম, এরপরে আমরা ভেরিয়েবল কস্টের সূত্রগুলো কিছু শিখব। প্রিয় ব্যাংকার বন্ধু, এবার আমরা চলুন যে ভেরিয়েবল কস্টের সূত্রগুলো কি আসতে পারে। তো কিছুক্ষণ আগে আমরা বলে নিলাম যে ভেরিয়েবল কস্ট কি। তো এখন আসুন যে ভেরিয়েবল কস্ট আমরা যদি বের করতে হয় তখন আমরা কিভাবে বের করব। তো আমরা এখানে লিখেছি যে ভেরিয়েবল কস্ট, প্রথমেই আমরা লিখেছি যে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। তো আপনাদের প্রথমেই আমরা একটা ছক বলেছি, এই ছকটা যদি আপনি মনে রাখতে পারেন, এই ছক থেকেই মূলত অনেক সূত্র তৈরি হয়ে থাকে। তো প্রথমেই দেখুন এখানে আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাই সেটা হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ সেলস যদি 90 টাকা হয়, ওই প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট যদি 30 টাকা হয়, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত, 60 টাকা। তাহলে প্রথম সূত্রটা তারা কিভাবে লিখছে একটু আমরা দেখি। এখানে দেখুন আমরা এখানে যদি লিখি তাহলে আমরা কি পাই, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান সমান সিএম, আমরা সংক্ষেপে লিখলাম কন্ট্রিবিউশন মার্জিন। তো আমাদের টার্গেট হচ্ছে হলো কি, ভেরিয়েবল কস্ট বের করার। তাহলে আমরা এখানে যদি সেলস এই কন্ট্রিবিউশন মার্জিন যদি এইদিকে নেই তাহলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই ভিসিটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি এই ভিসি মানে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারি না। তো এখান থেকেই আমাদের এই সূত্রটা দেখুন, ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন এসেছে। এরপর আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের লিখছে যে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস তো আছেই মাইনাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন প্রিয় ব্যাংকার বন্ধু, এখানে আমরা দেখতেছি ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস তো রইলই, এই কন্ট্রিবিউশন মার্জিনকে ভেঙে ফিক্সড কস্ট প্লাস প্রফিট লিখলো। এটা কিভাবে আসলো, এটা আমাদের এই সূত্র থেকেই আসছে। আপনারা একটু খেয়াল করুন, এখানে আমরা প্রফিট সমান সমান 20 টাকা লিখছি। তো এই প্রফিটটা বের করতে গেলে আমরা কি দেখছি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের প্রফিট আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখুন যে প্রফিট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন আমার কি সিএম সংক্ষেপে লিখলাম আমরা, আর হচ্ছে হলো ফিক্সড কস্টকে এফসি লিখলাম। তো এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি এই প্রফিট তো এখানে রাখলামই, এই ফিক্সড কস্ট যদি এইদিকে নিয়ে এসে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস ফিক্সড কস্ট সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা কি পারি যে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান এখানে আমরা দেখছি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমরা কি পেলাম, ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই ফিক্সড কস্ট প্লাস প্রফিটটাই আমরা এখানে লিখেছি, অর্থাৎ এই সূত্রটা ভেঙেই এখানে লেখা হয়েছে। এরপর আসুন দেখা যাচ্ছে যে আমাদের 3 নম্বরে বলা আছে যে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা এখানে দেখতেছি যে ভেরিয়েবল কস্ট সমান সমান আমরা লিখছি যে সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। তো ধরুন একটা অঙ্কে 25% ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া আছে। এই 25% ভেরিয়েবল কস্ট রেশিও মানে আপনাকে বুঝতে হবে যে 100 টাকার যদি সেলস হয় তাহলে আপনার ওই প্রোডাক্টটার ভেরিয়েবল কস্ট হচ্ছে হলো 25 টাকা, এবং এই আপনার
তথ্য দেওয়া আছে যে 1 লাখ টাকার আপনি সেলস করেছেন। তাহলে 1 লাখ টাকার যদি সেলস করেন তাহলে আমরা ভেরিয়েবল কস্ট সমান জানি কি সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে আমাদের সেলস হচ্ছে কত 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকার মধ্যে আমার টোটাল ভেরিয়েবল কস্টটা কত 25% যদি আমি গুণ দিয়ে দিই তাহলে আমার কত হচ্ছে 25,000 টাকা ভেরিয়েবল কস্ট। এই জন্যই আমরা যদি প্রশ্নে ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া থাকে তাহলে সেখানে যদি আবার সেলসও দেওয়া থাকে তাহলে সেলসকে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা গুণ করলে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। এছাড়াও আমাদের ভেরিয়েবল কস্ট সমান বলছে যে টোটাল কস্ট, আমরা জানি যে টোটাল কস্টটা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলেই হয়। তাহলে সেই টোটাল কস্ট থেকে আপনি যদি ফিক্সড কস্ট বাদ দিয়ে দেন তাহলে সেটাকে আমরা পাবো ভেরিয়েবল কস্ট। এখন আসুন আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওর কিছু সূত্র আছে, এই ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্রটা আসলে কি? ব্যাংকার বন্ধু, আমরা ভেরিয়েবল কস্ট রেশিও বের করব। তাহলে প্রথমে আমাদের যে ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্রটা আছে এটা আমাদের বলতেছে যে চেঞ্জ ইন কস্ট এবং ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। অর্থাৎ যখন আমাদের 2-3টা বছরের ভেরিয়েবল কস্ট এবং ভেরিয়েবল সেলস থাকবে তখন আমরা সেই কস্টটা কতটুকু পরিবর্তন হয়েছে এবং সেলস কতটুকু পরিবর্তন হয়েছে বের করার পর যদি আমরা ভাগ দিই তাহলে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও পেয়ে যাব। এরপর দেখুন এখানে লিখছি আমরা ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100% মাইনাস সিএম রেশিও। তো এইটা আমরা কিভাবে পাইছি এটা একটু বোঝার জন্য আমরা এই দিকে তাকাই। একটু দেখুন যে এখানে সেলসটাকে আমরা মনে করলাম 100%। এখন এই ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন, এটা আমরা আগে থেকেই জানি। এই যে ভেরিয়েবল কস্ট সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন, এটা কিন্তু আমরা এখান থেকে বের করছি। তো এই ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন যদি আমরা জানি তাহলে সেলসটাকে আমরা এইদিকে রাখলাম, তারপর ভেরিয়েবল কস্ট প্লাস সিএম। সেলস সমান কি? তাহলে আমরা ভিসি প্লাস সিএম পাই এই সমীকরণ থেকে। এখন দেখুন আমরা সেলসটাকে কি বলছি 100%, তাহলে ভিসিকে আমরা বলতে পারি যে ভিসি রেশিও আর সিএমকে বলতে পারি আমরা সিএম রেশিও। অর্থাৎ সেলসের 100% গঠিত হবে ভেরিয়েবল কস্ট রেশিও এবং সিএম রেশিও দ্বারা। এখন তাহলে আমরা এই সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এবং ভিসি রেশিও দ্বারা যেহেতু সেলস গঠিত হয় তাহলে আমরা বলতে পারি যে ভিসি রেশিও সমান এই 100% থেকে আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বাদ দিলেই আমি ভিসি রেশিও পাই। যেহেতু সেলস ভিসি এবং সিএম দ্বারা গঠিত হচ্ছে তাহলে সেলসের টোটাল থেকে আমি যদি সিএম রেশিওটা বাদ দেই বাকি যে রেশিওটা থাকবে সেটাই আমার কি ভেরিয়েবল কস্ট রেশিও হবে। এই জন্য আমরা লিখছি যে ভেরিয়েবল কস্ট রেশিও সমান 100%, যেটাকে আমরা সেলস মনে করি। এই 100% থেকে যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বাদ দেই তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছিল আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও। এরপর আমরা পাই যে ভেরিয়েবল কস্ট রেশিও আমরা যেটা নর্মালি সূত্র লিখি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। ভেরিয়েবল কস্ট রেশিও বলতে বোঝায়, ধরে নেন যদি 20% আসে আপনার ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে এই 20% দ্বারা বোঝাচ্ছে যে 100 টাকার পণ্য আপনি যদি বিক্রয় করেন তাহলে সেখানে আপনার ভেরিয়েবল কস্ট হবে 20 টাকা। 25% যদি হয় তাহলে 100 টাকার পণ্য যদি বিক্রয় করেন তাহলে ভেরিয়েবল কস্ট হবে কত 25 টাকা। এই জন্যই ভেরিয়েবল কস্ট রেশিও জানা থাকলে আর আপনার যদি টোটাল সেলসটা জানা থাকে তাহলে সেখান থেকে আপনি খুব সহজেই ভেরিয়েবল কস্ট বের করতে পারবেন, যেটা আমরা আপনাদের আগেই দেখালাম। এরপর চলুন আমরা প্রিয় ব্যাংকার বন্ধু আমরা ফিক্সড কস্টে চলে যাই। এই ফিক্সড কস্ট কীভাবে বের করতে হয় এবং ফিক্সড কস্ট রেশিও কীভাবে বের করতে হয় সেটা শিখে নিব। আপনাদের বারবার বলতেছি এই সূত্রগুলো কিন্তু আপনার মাথার ভিতর সেট করে নিতে হবে। বোঝার পর আপনি আজকের সূত্রগুলো আজকেই মুখস্থ করে ফেলবেন, তাহলে খুব সহজেই হবে। আর এই চ্যাপ্টারটার অঙ্কগুলো কেন আমি গুরুত্বপূর্ণ বলছি, কারণ আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরবর্তীতে ডিআই বিবি যখন আপনি পাস করতে যাবেন তখন আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও এই চ্যাপ্টারটাই আছে। তাহলে সেক্ষেত্রে আপনি আগেই যদি এই চ্যাপ্টারটা করে যান পরের ডিআই বিবিতেও আপনার জন্য সহজ হয়ে যাবে। যার সূত্রগুলো যদি ভালো মতো মুখস্থ করতে পারেন তাহলে এই চ্যাপ্টারটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর সূত্র আমরা অনেক দেখতেছি কিন্তু একটা সূত্র আরেকটা সূত্রের সাথে জড়িত। যখন আপনারা মুখস্থ করে ফেলবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন যে 1-2টা সূত্র পারলেই বাকি 3-4টা সূত্র অনেক ইজি হয়ে যাচ্ছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ফিক্সড কস্ট এবং ফিক্সড কস্ট রেশিওর সূত্র আজকে আমরা শিখে ফেলি। প্রিয় ব্যাংকার বন্ধু, এবার আমরা ফিক্সড কস্ট এবং ফিক্সড কস্ট রেশিও সম্পর্কিত সূত্রগুলো শিখব। তো প্রথমেই দেখুন আমরা যখন ফিক্সড কস্ট আমরা যখন শিখতে যাব তখন আমরা কিন্তু এই যে প্রথমে এই শকটা থেকেই আমরা বের করব। তো এখানে বলছে যে ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এখানে দেখুন আমরা শকে দেখেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দেয় আমি তাহলে কি পাবো, প্রফিট পাবো। তাহলে 60 টাকা কন্ট্রিবিউশন মার্জিন যদি হয় আর ওইটার যদি আমার ফিক্সড কস্ট হয় 40 টাকা তাহলে 60 থেকে 40 টাকা বাদ দিলে আমি প্রফিট পাচ্ছি কত 20 টাকা। তো এখান থেকে ফিক্সড কস্টটা ওইটা কিভাবে লিখছে আমরা একটু দেখি। যদি আমি এখানে সিএম মাইনাস এফসি মানে ফিক্সড কস্ট সমান আমরা কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি। তো আমরা বের করব কি ফিক্সড কস্ট। তাহলে আমরা ফিক্সড কস্ট বের করতে চাইলে আমি যদি এখানে সিএম রাখি
আর প্রফিটটা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে প্রফিট হয়ে যাবে মাইনাস, আর ফিক্সড কস্টটা ওইদিকে নিয়ে গেলে ফিক্সড কস্ট হয়ে যাবে প্লাস। তাহলে আমরা সংক্ষেপে এই ফিক্সড কস্ট সমান সমান এই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, এটা আমরা বলতেই পারি। তো এই জন্য আমরা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট ফিক্সড কস্ট লিখেছি। এখন দ্বিতীয়তে আমরা বলতেছি যে ফিক্সড কস্ট সমান সমান এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা ভাঙলে পাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আর মাইনাস প্রফিট তো আসেই। এই যে দেখুন আপনারা কন্ট্রিবিউশন মার্জিন আমরা শখ থেকে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিনটাকে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান আমি কি বলতে পারি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিনকে ভাঙলে আমরা কি পাই? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আর প্রফিট তো আসেই। তাহলে এই ফিক্সড কস্ট সমান সমান আমরা এভাবে সূত্র লিখতে পারি। এরপর তৃতীয় সূত্রটা আসুন ফিক্সড কস্ট সমান সমান আমরা জানি যে আমরা টোটাল কস্টটাকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হলো ফিক্সড কস্ট আর একটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট। তো এই টোটাল কস্ট থেকে আমি যখন ভেরিয়েবল কস্ট বাদ দিব তাহলে বাকি যেই কস্টটা আমার ফিক্সড কস্ট সেটা বের হয়ে যাবে। এরপর আসুন আমরা এই ফিক্সড কস্ট সমান সমান সেলস ইন্টু ফিক্সড কস্ট রেশিও। এটা ফিক্সড কস্ট রেশিও বলতে বোঝাচ্ছে যে আপনার সবসময় সেলসের সাথে ফিক্সড কস্ট রেশিওটা জড়িত। যদি আমি বলি যে 30% ফিক্সড কস্ট রেশিও, তাহলে আমি বলতেছি যে 100 টাকার সেলস হইলে আমার 30 টাকা হচ্ছে হলো ফিক্সড কস্ট। এই জন্য টোটাল সেলসকে আমরা যদি ফিক্সড কস্ট রেশিও দিয়ে গুণ দেই তাহলে আমরা পাবো ফিক্সড কস্ট। এরপর আসুন আমরা ফিক্সড কস্ট সমান সমান সেলস ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা এই যে এই সূত্রের সাথে এটা একটু রিলেটেড। দেখুন আমরা এখানে কি লিখছিলাম? কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, এখানেও প্রফিট লেখা আছে। এখন এই যে সেলস ইন্টু সিএম রেশিও, আমরা এই কন্ট্রিবিউশন মার্জিন আছে না, এই সিএম রেশিও যদি আমাদের জানা থাকে, আমাদের প্রশ্নে ধরে নেন কন্ট্রিবিউশন মার্জিন সরাসরি দেওয়া নাই কিন্তু সিএম রেশিও দেওয়া আছে। সিএম রেশিও 20% ধরুন দেওয়া আছে, তাহলে আমি মনে করবো 100 টাকার সেলস হলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? 20 টাকা। নিশ্চয়ই ওই প্রশ্নে আবার টোটাল সেলস দেওয়া থাকবে, তাহলে টোটাল সেলস মনে করেন যে 5 লাখ টাকা। তাহলে 5 লাখের সাথে আমি 5 লাখ যদি সেলস হয়, সিএম রেশিও যদি আমার 20% হয়, তাহলে 5 লাখের সাথে 20% আমি গুণ দিলে আমি কি পেয়ে যাব? কন্ট্রিবিউশন মার্জিন টোটালটা পাবো, এই যে কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে মাইনাস তারপর আমি প্রফিট বাদ দিয়ে দিব। অর্থাৎ এই সূত্রটাকে ভেঙে এই সূত্রটা লেখা হয়েছে। এরপর আমাদের এই ফিক্সড কস্ট সমান সমান ব্রেক ইভেন পয়েন্ট সেলস অ্যান্ড মানে গুণন সিএম রেশিও, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবার আসলে আমরা ফিক্সড কস্ট রেশিওর সূত্রটা শিখি। ফিক্সড কস্ট রেশিও সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100%। অর্থাৎ আমার সেলসের উপর আমরা ফিক্সড কস্টটা সবসময় বের করে থাকি। এরপর আমরা এখানে দেখছি যে ফিক্সড কস্ট রেশিও আমাদের ব্রেক ইভেন পয়েন্ট রেশিও ইন্টু সিএম রেশিও। এই যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট সেলসকে সিএম রেশিও দ্বারা গুণ করলে যেহেতু ফিক্সড কস্ট পাই, এই জন্য আমরা বিপি রেশিওকে সিএম রেশিও দ্বারা গুণ করলে ফিক্সড কস্ট রেশিও পাই। এরপর আমরা ফিক্সড কস্ট রেশিও পাবো হলো সিএম রেশিও মাইনাস প্রফিট রেশিও। এই সূত্রটা আপনি দেখুন, এই যে ফিক্সড কস্ট সমান আমরা কি পাইছি? কি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। তাহলে এই ফিক্সড কস্টকে আপনি ফিক্সড কস্ট রেশিও লিখলেন, এই কন্ট্রিবিউশন মার্জিনকে আপনি সিএম রেশিও লিখলেন, আর প্রফিটকে প্রফিট রেশিও লিখলেন। তো এভাবে আমার বিশ্বাস আপনারা এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট এবং সেলস সম্পর্কিত সূত্রগুলো জানলেন। আমরা যদি এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাই এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাই, এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে এই সূত্র থেকেই আমরা অনেক সূত্রগুলো পেয়ে যাচ্ছি। তো আমার বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন, মোটিভেটেড থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, হ্যাপি থাকবেন। আর এ ধরনের ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে, আমাদেরকে অনুপ্রাণিত করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।